আসসালামু আলাইকুম। আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি পুরানা পল্টন টাওয়ার ৩য় তলা ঢাকা থেকে। আপনারা বরাবরই জানেন যে আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী। এই প্রবাস খাতের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি মালয়েশিয়া, সৌদি সহ সমসাময়িক শ্রমবাজারের যেকোনো দেশের যেকোনো তথ্য যখন যেটা পাই সেটা সপ্তাহে ২ বার বা ৩ বার লাইভে যুক্ত থেকে সরাসরি আপনাদের দেওয়ার চেষ্টা করি। আজকে আমি তেমনি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি ঘন্টাখানেক আগে আপনাদের জানিয়ে দিয়েছি যে আমি রাত 8:30 লাইভে আসবো ইনশাল্লাহ। তো লাইভে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটাও আপনারা জানেন যে আটকে পড়া 18,000 যাত্রী, নতুন কলিং ভিসা মালয়েশিয়ার এবং মালয়েশিয়া সৌদি আরবের টিকিট সিন্ডিকেট নিয়ে কিছু আলোচনা করব। পাশাপাশি আলোচনা করতে পারি বা করব সৌদি আরবের শ্রমবাজার কিংবা সেখানে সুবিধা অসুবিধা নিয়ে। তো প্রথমেই যেহেতু আপনারা যারা লাইভে যুক্ত আছেন আমাকে কে কোথা থেকে দেখছিলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সেটা উত্তর দেওয়ার। তবে একই প্রশ্ন বারবার করবেন না এবং লাইভে যুক্ত থাকা অবস্থায় পূর্বে আমি কথা বলে গেছি সেই বিষয়ে আবার প্রশ্ন করবেন না। আপনারা যে প্রশ্নগুলো করবেন অধিকাংশ ক্ষেত্রেই আমি জানি যে আপনারা কি প্রশ্ন করতে চান বা কি প্রশ্ন করতে পারেন। সে বিষয়গুলো আমার থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। তারপরেও যদি কোনো অংশে আপনার বোঝা কিংবা জানার বিষয় থাকে আপনি কমেন্টস করলে আমি সেটার জবাব দেবো ইনশাআল্লাহ। তো আজকের বিষয় হলো যে আটকে পড়া যে 18,000 যাত্রী যারা যাওয়ার জন্য অপেক্ষায় আছে তাদের ভাগ্য আসলে কি ঘটতেছে বা কি ঘটবে। আপনারা জানেন যে 18,000 যাত্রীর ২টা ৩টা ভাগে কাটছাঁট হয়ে যাওয়া না যাওয়া অনেক হিসেব করে 18,000 যাত্রী থেকে প্রায় 8,000 যাত্রী সর্বশেষ তালিকাভুক্ত হয়েছে এবং দুদেশের আলোচনায় আসছে এই লোকগুলো যাওয়ার ব্যাপারে। যদি ঠিক দুদেশের আলোচনায় এবং সিদ্ধান্তে 8,000 লোক যেতে পারে তাহলে সেটা বাংলাদেশের জন্য বড় একটি সফলতা। আমরা চাই না এ খাতে একটি লোক বিপদে পড়ুক, ক্ষতিগ্রস্ত হোক। আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজার যখন বন্ধ হয় তখন এই শ্রমবাজারের সাথে জড়িত আমরা যারা আছি তাদের বেশ বড় একটি বেগ পেতে হয়। এই বেগ পাওয়ার বিষয়টা হলো যারা মালয়েশিয়া থেকে ভিসা কিনে আনছে তাদের অনেক ভিসা আছে যে ভিসাগুলো আমরা অনলাইন করতে পারি নাই, অর্থাৎ ওই কোটাগুলো আমরা ব্যবহার করতে পারি নাই। ব্যবহার করে যে ফাইলগুলো অনলাইন হয়েছিল সে ফাইলগুলোর আমরা অ্যাপ্রুভাল পাইনি। যেগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেগুলো আমরা ই ভিসা পাইনি। ই ভিসার গুলো আমরা ম্যান পাওয়ার পাইনি। ম্যান পাওয়ার পাওয়ার হলেও সর্বশেষ টিকিটের কারণে আমরা ফ্লাই করতে পারিনি। তো এই অঙ্কটা কিন্তু আসলে প্রায় লাখের উপরে বা নিচে। টোটাল কোটার সংখ্যাটা হলো লাখের উপরে। এই ১,০০,০০০ মানুষ যদি সেই মে মাসের সময় বা তার পূর্বে যেতে পারতো অথবা পরবর্তীতে আমাদের আরো ১টা ২টা মাস সময় বৃদ্ধি করা যেত, তো আশা করি এই ১,০০,০০০ লোকের অন্ততপক্ষে ৫০,০০০ লোকও যেতে পারতো এবং ক্ষতিগ্রস্ত হতো না। আপনারা জানেন যে এই খাতের যদি ১,০০,০০০ মানুষের কোটা বা ১,০০,০০০ মানুষ মেডিকেল করে যাওয়ার অপেক্ষায় থাকে টোটাল অনলাইন কিংবা ম্যান পাওয়ার শেষ হওয়া পর্যন্ত, তো বুঝতে হবে যে ১,০০,০০০ মানুষই ক্ষতিগ্রস্ত হইছে। এখন এই ১,০০,০০০ মানুষ যে ক্ষতিগ্রস্ত হইছে এটা কিন্তু আপনি শুধু ম্যান পাওয়ার অংশটা দিয়েই কিন্তু বুঝাতে পারবেন না। যদি ম্যান পাওয়ারের যে ফাইলটা আছে যে ম্যান পাওয়ার করছে একটা লোক ৪,০০,০০০ টাকা দিছে, ৫,০০,০০০ টাকা দিছে বা টাকার অঙ্ক যাই হোক, এই লোকগুলো যেতে পারে নাই, তারা ক্ষতিগ্রস্ত হইছে। বিষয়টা শুধু ম্যান পাওয়ারের ক্ষতিগ্রস্তই না। যারা ই-ভিসা দিয়েছে, পেয়েছেন, তারাও ক্ষতিগ্রস্ত। তারাও অনেক টাকা দিয়েছেন। যাদের অ্যাপ্রুভাল হইছে তারাও টাকা দিছেন। যাদের ভিসা অনলাইন হইছে কিংবা যাদের ভিসা অনলাইন হওয়ার অপেক্ষায় ছিল, প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। যে যত গল্পই করুক, সেই ৭৮,০০০ ৭৯,০০০ টাকার গল্প যাই শুনুক, আমরা কিন্তু জানি যে সর্বশেষ এই বাজারটা ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত গড়াইছে। এখন
কাগজে কলমে বা ভাষায় যে যেটাই বলুক না বলুক, এটা অস্বীকার করার কিছু নাই, কিংবা এটা স্বীকার করতেই হবে। পাশাপাশি এই যে লোকগুলো যেতে পারেনি, যার সর্বশেষ অংশটি ছিল 18,000, এই উদ্যোগটা যদি 31শে মের পরবর্তীতে, আজকে হচ্ছে আগামী সপ্তাহ হয়ে যাচ্ছে, আগামী পরশু হয়ে যাচ্ছে, এই অমাবস্যায়, এই পূর্ণিমায়, এই গল্পে গল্পে যদি সময় পার না করে 31শে মের পরের সপ্তাহে অথবা জুনের শেষ সপ্তাহে যদি বলা যাইতো যে এই 18,000 লোক যাবে না, তাহলে কিন্তু 18,000 লোকের যে স্বপ্নগুলো ছিল, এ খাদের যারা ছিল, তারা কিন্তু ধাপে ধাপে হয়রানি হতো না। সাপোজ যদি আমার কয়েকজন লোক আটকা পড়ে থাকে, আমি যদি বুঝতে পারতাম বা বুঝতে পারি, বা আমাকে যদি ক্লিয়ার ডিক্লারেশন দেওয়া হয়, দেওয়া যায় যে এই লোকগুলো যাবে না, অর্থাৎ 18,000 লোক যাবে না। যেমন আমরা জানি যে অ্যাপ্রুভাল ম্যান ভিসা হওয়ার যে লোকগুলা, এরা যাবে না। এরা যাবে না মানে আমি ধরে নিলাম যাবে না, শেষ। এই ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত আসতে হবে। আমার যারা সহযোগী আছে, সহযোদ্ধা, সহকর্মী কিংবা যাত্রী, প্রত্যেকের সাথে আমার একটা নেগোসিয়েশন চলে আসবে বা আসছে যে অ্যাপ্রুভাল বা ই ভিসা হওয়ার লোকগুলো যাচ্ছে না বা যাবে না। কিন্তু ম্যান পাওয়ার লোকগুলো যাবে যাবে বলে আমরা যে মূলা ঝুলে রাখা হয়েছে আমাদের সাথে, এটা আসলে সর্বশেষ উম, ব্যাখ্যাটা জানি না। আমরা সবসময় তথ্য পাই আগামী সোমবার থেকে অ্যাপ্রুভাল পাবো, আগামী শুক্রবার থেকে অ্যাপ্রুভাল পাবো। আমরা শুক্রবার আসলে আহ, সোমবারের গল্প শুনি, আর সোমবার আসলে আমরা শুক্রবারের গল্প শুনি। কিন্তু এরকম করতে করতে কিন্তু এই শ্রম বাজারে আটকে পড়া লোকগুলো আজকে 8 মাস ঘুরতেছে, 8 মাস ভুগতেছে। তারা না হাঁটে না পথ ছাড়ে। ব্যাপারটা এমন হইলো যে তারা মালয়েশিয়াও যেতে পারতেছে না, অন্য কোথাও যাবে তাও পারতেছে না, অথবা টাকা পয়সা ফেরত যা পাওয়ার তা নিয়ে ঘরে যাবে সেটাও পারতেছে না। আমরা তাদের আসলেও কোনোভাবেই ক্লিয়ার ডিক্লারেশন দিতে পারতেছি না। যার শক্তি আছে সে হয়তো আমার থেকে টাকা তুলে নিচ্ছে, আমাদের থেকে কিছু টাকা তুলে নিচ্ছে। যার শক্তি নাই সে আমার পিছনে ঘুরতেছে, আমাদের পিছনে ঘুরতেছে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, যে শক্তি নাই, সামর্থ্য নাই, কিংবা তার টাকা নেওয়ার কৌশল নাই, কোনোভাবে সে পারতেছে না, তার মানে সে আমার পিছনে ঘুরতেছে, আমি তাকে রেসপন্স করতেছি না। অথবা এই মাঠের বহু লোক আছে যারা মাঠে নাই, নাম্বার বন্ধ, অফিস বন্ধ, বাড়ি ঘরের খোঁজ নাই, অথবা দেশ, অন্য কোনো দেশ বিদেশ চলে গেছে। ব্যাপারটা আসলে কি, আমি আপনি কি ওই ব্যবসায়ীকে দোষ দিব, নাকি আসলে সিস্টেমের দোষ দেবো? কারণ যদি ধরেন আমার অফিস 31শে মে থেকে আজকে পর্যন্ত স্টিল নাও আমি অফিসে আছি, মানে আমার অফিস আজকে পর্যন্ত খোলা, তার মানে আমি ট্যাকেল দিতে পারতেছি, ম্যানেজ করতে পারতেছি, নেগোসিয়েশন করতে পারতেছি, টাকা ফেরত দিতে পারতেছি, তার মানে আমি অফিসে আছি। আর যে এই ক্যাপাসিটি গুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছে না, তার তো ভাই দেশ ছাড়া ছাড়া উপায় নাই। কারণ সে যদি 100 জন থেকে টাকা নিয়ে থাকে, সে তো 100 জনের টাকা খায় নাই। সে কিছু টাকা খরচ করতে পারে, ভাঙতে পারে, তার কিছু অ্যাসেট থাকতে পারে, আলাদা ইস্যু। কিন্তু যে এই টাকাগুলো সে নিছে, যে কোম্পানিগুলো থেকে ভিসা আনছে তাকে টাকা দিছে, যে এজেন্সিতে মেডিকেল করাইছে সেখানে টাকা দিছে, যে তাদের দিয়ে প্রসেসিং করাইতেছে, কিংবা যার থেকে সে কন্ট্রাক্টে টোটাল ভিসাটা নিছে, তাদের কিন্তু টাকা দিয়ে এই খাদের জন্য সে বসে আছে, মাসকে মাস অপেক্ষা করতেছে, করতে করতে না পেরে সে মাঠ থেকে উধাও হয়ে গেছে। আপনি তাকে চিটার, বাটপার, আদম বা তার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারেন, তার মা বোন তুলে ছেলে মেয়ে স্ত্রী সহকারে আপনি গালাগালি করতে পারেন, এটা আপনার আবেগ অনুভূতি কষ্ট থেকে আপনি করতেই পারেন, সে এটা প্রাপ্য হয়ে গেছে। কিন্তু আসলে তার অপরাধটুকু কতটুকু, সে ইচ্ছায় অনিচ্ছায় কি কারণে সে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এটা আমার আপনার বুঝতে হবে, বা আমরা বুঝতে হয়তো অক্ষম, কারণ আমরাও ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। এই বিষয়গুলো কিন্তু আসলে আমার আপনার বুঝতে হবে। অনেকেই বলে ভাই আমরা সব টাকা দিয়ে দিছি, আমরা তুলতে পারতেছি না। অনেকে আমাকে ফোন দেয়, ভাই একটু হেল্প করেন, একটু সহযোগিতা করেন। আসলেই কি অন্য একজন থেকে টাকা তোলার জন্য কি সহযোগিতা করার মতন পার্সন কি আমি ভাই? আমরা কি সেটা পারি? পারি না। কারণ এই যে আমি ব্যবসায়ী হিসেবে আমি আপনাকে হয়তো পরামর্শ দিতে পারি, কৌশল বলে দিতে পারি, অপেক্ষা করতে, ধৈর্য ধরতে বলতে পারি। এর বাইরে ভাই আসলে আমাদের কিছু করার থাকে না। কিন্তু আপনি জানেন যে আপনার টাকাটা যে নিছে, যে অ্যাপ্রুভাল করছে, ই ভিসা করছে, ম্যান পাওয়ার করছে, তার মানে আপনার টাকাটা তার ড্রয়ারে নাই। আপনি যদি তাকে 2 লাখ টাকা দেন অথবা 5 লাখ টাকা দেন, সে টাকার কাজ করছে। হতে পারে 100-র মধ্যে শতকরা 2 জন, 5 জন, 10 জন আলাদা সে টাকার কাজ করেই নাই, টাকা খেয়ে ফেলছে। কিন্তু এই বড় একটি বাজারের কিন্তু আপনি হর হামেশেই 100 জনকে অপরাধ
এক ভাই আমাকে কৌশল শেখানোর জন্য বলছে, ভাই আপনি তো মাঝে মাঝে লাইভে কথা বলেন, সে আমাকে একটি স্পিকার গিফট করছে। আমি আসলে এতটা ভালো বুঝি না, গিফট করার কারণে আমি ওইটা দিয়ে কথা বলতেছিলাম। তো যারা আমাকে মাঝে কথাগুলো শুনেন নাই, আমি তাদের জন্য আবার বলছি যে আসলে যেহেতু এত বড় একটি শ্রম বাজারের সাথে আমরা জড়িত, তো আমরা হর হামেশাই আমাদেরকে আপনি খারাপ ভাষায় খারাপ কথা বলবেন না, এজন্য বিশেষ অনুরোধ থাকলো। তো যাই হোক, এই যে আটকে পড়া যাত্রীর ব্যাপারে যে সর্বশেষ তথ্যটুকু আমি গত 3 দিন আগে দিয়েছিলাম ভাই, সে বিষয়টা ছিল একমাত্র যে অ্যাপ্রুভাল রি-ইস্যু করা শুরু হয়েছে। ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভালগুলো রি-ইস্যু করে দেওয়া শুরু করছে, এটা আমরা শুনতেছি, কিন্তু কোনো অ্যাপ্রুভাল রি-ইস্যু হয়ে এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তো অ্যাপ্রুভাল রি-ইস্যু হয়ে যখন আসা শুরু হবে, তখন আমি অ্যাপ্রুভালের ডিটেলসগুলো পাবো, তখন আমি আপনাকে বলতে পারবো ভাই মালয়েশিয়ার আটকে পড়া লোকগুলো যাওয়া শুরু করছে, যাচ্ছে, আপনি অপেক্ষা করেন, এই পদ্ধতিতে এইভাবে অমুক দিন থেকে। তবে আমরা শুনতেছি 1 মার্চ থেকে এই যাত্রীগুলো ফ্লাইট হওয়া শুরু করবে। এখন এই 1 মার্চ 1 এপ্রিল এগুলো না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না যে আসলেই এই কাজগুলো কবে থেকে শুরু করবে। এটা আমার আপনার অপেক্ষা ছাড়া কিছু করার নাই। যখন আমরা অ্যাপ্রুভাল হাতে পাওয়া শুরু করব, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, অ্যাপ্রুভাল যেহেতু ইস্যু হওয়া শুরু হয়েছে, আমরা তখন একটা ডিক্লারেশন পাবো। কারণ অ্যাপ্রুভাল হওয়ার পরে এই কর্ম পরিকল্পনা যে বয়েসেল করবে, নাকি আপনার FWCMSE যেভাবে কাজ আগের সিস্টেমে হয়েছে তারা করবে, নাকি অন্য সিস্টেমে কাজ হবে, যখন কাজ হবে তখন এই বিষয়গুলো ক্লিয়ার পাওয়া যাবে, যদি আমরা অ্যাপ্রুভালগুলো রি-ইস্যু পাওয়া শুরু করে। তবে এই ডেট যদি বলি ভাই যে আগামী সপ্তাহ থেকেই শুরু, সেটা বলতে পারবো না যে পর্যন্ত আমরা অ্যাপ্রুভাল রি-ইস্যু কপি হাতে পাওয়া শুরু না করব। এই গেল সর্বশেষ আমার কাছে যে তথ্যটুকু ছিল আটকে পড়া 18,000 যাত্রী নিয়ে। পাশাপাশি আটকে পড়া 18,000 যাত্রীর অ্যাপ্রুভাল রি-ইস্যু শুরু হওয়া মানে আমাদের রিপ্লেসমেন্টের কিছু কাজ শুরু হওয়া। রিপ্লেসমেন্টের জন্য আমরা যে পাসপোর্টগুলো নিয়েছি, আমরা কিছু কাজের ইন্স্যুরেন্স করে ফেলছি যদিও, কিন্তু এই ইন্স্যুরেন্সটা কতটুকু কার্যকারী হবে এবং সেটা নির্ভর করবে আগামী সপ্তাহের উপরে। কারণ এই সপ্তাহে ইন্স্যুরেন্স করা মানে আগামী সপ্তাহ থেকে বা এই সপ্তাহ থেকে যেটা হওয়া সিস্টেমে যেটা আমাদের টার্গেট ছিল বা মালয়েশিয়া থেকে আমাদের যে তথ্যগুলো ছিল যে আমরা ইন্স্যুরেন্স করা মানে অ্যাপ্রুভাল রি-ইস্যু হওয়া এবং নতুন অ্যাপ্রুভাল চলে আসা। কিন্তু আজকে পর্যন্ত যেহেতু আমরা পাইনি, তো আশা রাখি যে আমাদের রিপ্লেসমেন্টের কলিং, অ্যাপ্রুভাল এবং আটকে পড়া যাত্রী যারা যাওয়ার জন্য অপেক্ষায়, তাদের অ্যাপ্রুভালও রি-ইস্যু হয়ে আগামী সপ্তাহ থেকে আসা শুরু হবে। তো এই তথ্য ছাড়া আপাতত কোনো ভালো খবর কিংবা ভালো কোনো তথ্য দিতে পারতেছি না আটকে পড়া যাত্রীর জন্য। পাশাপাশি রিপ্লেসমেন্টের কাজের জন্য যারা অপেক্ষায় আছেন, আমার ব্যক্তিগত বা আমার যে কয়েকটা কোম্পানির বা আমি যাদের থেকে কাজ নিয়েছি, সে কাজগুলোর ইতিমধ্যে আমি 2টা কোম্পানিতে ফাইল জমা করেছি, একটার ইন্স্যুরেন্স পেয়েছি, আর একটা ইন্স্যুরেন্স হয়তো বা আগামীকাল পাওয়ার কথা আছে, হয়তো পাইতে পারি। এবং আরও একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কিছু রিপ্লেসমেন্টের কাজ জমা দেওয়া আছে এবং দিব, সেজন্য চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া। এবং নতুন করে যে প্লান্টেশনের কার্যক্রম চলছিল, আপনারা জানেন যে মে মাস থেকে আমরা যে কাজের আন্ডারে মেডিকেল করেছি, অ্যাপ্রুভাল এবং ই-ভিসা ম্যান পাওয়ার করে ফ্লাই দিয়েছি নতুন কলিংয়ের, সেটা আপনারা আমার ভিডিও, আমার পোস্ট, আমার সব কিছু দেখে আপনারা জানেন। তো এই কাজগুলোর জন্য আপনারা যারা আমাকে পাসপোর্ট দিয়েছেন, যারা মেডিকেল করেছেন, যাদের কাজ আমি যতটুকু দিতে পেরেছি আপনারা জানেন। আপনারা অনেকেই আছেন লাইভে যুক্ত, যাদের আমি অ্যাপ্রুভাল দিয়েছি, ই-ভিসা দিয়েছি, ম্যান পাওয়ার দিয়েছি, ফ্লাই দিয়েছি। এখানে